আলোচনার বিষয় ভাবের ঘরে চুরি করছেন জেনারেল ওয়াকারুজ্জামান। যে প্রসঙ্গে উঠল কথাটি, আসি সেখানে। নয়াদিল্লির শান্তিরক্ষা মিশনে কেন যাচ্ছেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান? বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান আগামী 14 থেকে 16 অক্টোবর নয়াদিল্লিতে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহের প্রধানদের সম্মেলন, সেটাও হতে চলেছে। এই সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাচ্ছেন না। এই খবরটি এখন মোটামুটি পাকা। বাংলাদেশের একাধিক মেইন স্ট্রিম মিডিয়া প্রথমে জানিয়েছিল যে জেনারেল জামান এই সম্মেলনে অংশ নেবেন, কিন্তু পরে জানা যায় তিনি ব্যক্তিগতভাবে যাবেন না, তবে তার জায়গায় বাংলাদেশের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান তিনি যাবেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে। প্রশ্ন উঠেছে, সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাপ্রধান আমেরিকা, রাশিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চীন, মালয়েশিয়া নানান দেশ সফর করেছেন। তার বাহিনীর উচ্চপদস্থ কর্তারা বহুবার সফর করেছেন পাকিস্তান, তুর্কি, চীন সহ আরো অনেক দেশ। কিন্তু সবচেয়ে কাছের দেশ, যে দেশের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ, সেই ভারত সফরের কথা, সেই ভারত সফরে কেন গুরুত্ব দিচ্ছেন না সেনাপ্রধান? কেন তিনি নিজে বা তার বাহিনীর কোনো উচ্চপদস্থ অফিসার ভারত সফর করেননি? কারণটা দু দেশের সাধারণ মানুষের কাছে অজানা নয়। ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের শীতলতম পর্যায়ে। এই পর্যায়টি এমন যে দুদেশের মানুষের ধারণা যে কোনো মুহূর্তে যুদ্ধ বিগ্রহ লেগে গেলেও অবাক হওয়ার কিছু নেই। সম্পর্কটা এমন জায়গায়, সম্পর্কের এই অবনতির মূলে অনেকটা দায় যে পড়ে মোহাম্মদ ইউনূস ও তার সরকারের ওপর, এটা স্বয়ং বাংলাদেশ সেনাপ্রধান নিজে স্পষ্টভাবে বলেছেন একাধিকবার। দোষ চাপিয়েছেন তার নিজের দেশের শাসকদের ওপর, নিজের দেশের দলের ওপরে, তাদেরকে সতর্ক করে দিয়েছেন। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি দেশের সরকার বা অন্তর্বর্তী প্রশাসনকে ভারত বিরোধিতা বন্ধ করার আহ্বান দিয়েছিলেন কয়েক মাস আগে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি ও সেনাবাহিনীকে ভারত বিরোধী কৌশল নিতে বা সীমান্তে সংঘাত বাঁধিয়ে ভারতকে উস্কানি দিতে চাপ দিচ্ছিল সমানে। জেনারেল ওয়াকারুজ্জামান সেই পরিকল্পনাকে ধ্বংসাত্মক ও বিপজ্জনক আখ্যা দিয়ে স্পষ্টভাবে জানান বাংলাদেশ সেনাবাহিনী কোনো অবস্থাতেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করবে না, এবং বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ড, তারা যেন এ নিয়ে কোনো সরকারি নির্দেশ মেনে ভারতের সঙ্গে সংঘাতে না জড়ায়। তিনি নিজে এই সংক্রান্ত সব নির্দেশ দেবেন, এটা বিজিবির মহাপরিচালককে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন। তিনি এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই ধরনের ভারত বিরোধিতা থেকে বিরত থাকতে বলেন এবং সতর্ক করেন। কারণ এমন উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশের স্বার্থ ভীষণভাবে বিঘ্নিত হতে পারে। এছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে জেনারেল জামান বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক পারস্পরিক সুবিধা ও পরস্পর নির্ভরতার উপরে গড়ে ওঠা, এবং কোনো পক্ষকেই অপর পক্ষ যেন আধিপত্য না দেখায় বা তাদের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা না করে। তিনি স্পষ্ট করেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কিছু করবে না এবং ভারতের কাছ থেকেও তিনি একই প্রত্যাশা করেন। আর ভারতও কখনোই
বলেনি তারা বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক প্রভোকেশন চলে আসছে। তিনি চেয়েছেন, ওয়াকারুজ্জামান চেয়েছেন, দুই দেশের সম্পর্ক সৌহার্দ্য ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠুক। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির অস্ত্র যেন এই সম্পর্ক না হয়। সংক্ষেপে তার বার্তা ছিল সীমান্ত উত্তেজনা, জনসেন্টিমেন্ট প্রলুব্ধকারী ভারত বিরোধী কৌশল এবং উস্কানিমূলক পদক্ষেপ থেকে দেশের সরকারকে এবং সংশ্লিষ্ট বাহিনীকে বিরত থাকতে হবে। এ ধরনের ভারত বিরোধিতা দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। এই অভিমত সেনাপ্রধান একাধিকবার, বেশ কিছুবার তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন বিভিন্ন সময়ে। হেন ওয়াকারুজ্জামান কেন নয়াদিল্লিতে এই সম্মেলন সতর্কতার সঙ্গে এড়িয়ে যাচ্ছেন? এই প্রশ্নটা একেবারেই অস্বাভাবিক নয়। ভারতীয় সেনাবাহিনী 30টিরও বেশি দেশের সেনাপ্রধান ও ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বকে এই 3 দিন ব্যাপী সম্মেলনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ইচ্ছা অনুযায়ী এই সম্মেলন এবং এই আমন্ত্রণ। সম্মেলনে আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, কোস্ট ডি আইভার, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, ভিয়েতনাম সমেত অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো শান্তিরক্ষা সহযোগিতা জোরদার করা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা এবং শান্তিরক্ষা কার্যক্রমে ভবিষ্যতের পথ নির্দেশনা দেয়া। গুরুত্বপূর্ণভাবে ভারত এই সম্মেলনে কিন্তু পাকিস্তান ও চীনকে আমন্ত্রণ জানায়নি, অথচ চীন ও পাকিস্তান দুটো দেশই কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠায়। এই যে চীন এবং পাকিস্তানকে নিমন্ত্রণ না করা, এটা জাতিসংঘের নির্দেশে নিশ্চিতভাবেই হতে পারে না, এটা ভারতের একক সিদ্ধান্ত ছিল। আর ক্রিকেট মাঠে যাদের সাথে হাত মেলায় না তাদের সামরিক কর্তাদের সাথে এখানে বসবে, পাকিস্তানের সাথে বসবে একই তাদের সামরিক কর্তাদের ডেকে নিয়ে, এটা হতে পারে না। সুতরাং এটা ভারতের একক সিদ্ধান্ত। কারণ হিসেবে দুদেশের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্ক যে আছে বর্তমানে, সেটাই সবচেয়ে বড় কারণ। কিন্তু তাই যদি হয় তাহলে বাংলাদেশকে নিমন্ত্রণ কেন? বাংলাদেশের সঙ্গেও তো ভারতের সম্পর্ক ভালো নয়। নয়াদিল্লির সূত্র জানাচ্ছে সম্মেলনে ভারত তাদেরকেই ডাকছে এমন দেশগুলোর মধ্যে সমন্বয় গড়ে তুলতে চাইছে যাদের সঙ্গে ভারতের বাস্তববাদী ও গঠনমূলক সম্পর্ক আছে। এবং গঠনমূলক সম্পর্ক তৈরি করা যেতে পারে, এবং যারা শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতীয় অবস্থানের প্রতি যাদের সহানুভূতিশীল সমর্থন, সেই দেশগুলোকে আমন্ত্রণ জানানো। তার মানে একটা জিনিসই দাঁড়ায় যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। এখনো সোনালী রেখা বা রূপলী রেখা যেটাই বলুন না কেন সেটা আছে। আর যেটুকু এই সোনালী রূপলী রেখা আছে তার অনেকটাই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্যে। তবু কেন সেই ওয়াকারুজ্জামান এড়িয়ে গেলেন ভারত সফর? কেন? এই প্রশ্ন উঠতেই পারে। এর প্রধান কারণ কূটনৈতিক সতর্কতা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলারা জানাচ্ছেন যে জেনারেল জামান অনাকাঙ্ক্ষিত সমালোচনা এড়ানোর কৌশল হিসেবে নয়াদিল্লি সফর করছেন না। বর্তমানে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য টানাপোড়েন তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে ভারত থেকে দূরে সরে যাওয়ার নীতি নিয়েছে। ওয়াকারুজ্জামান সেই নীতির বিরোধী। তবুও আজ যে তিনি পিছিয়ে গেলেন, নয়াদিল্লির সম্মেলনে আসছেন না, এটা কি তার পরাজয়? বিশেষ করে বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ইউনূস অ্যান্ড কোম্পানি সম্প্রতি নতুন করে
ভারত বিরোধী জিগির তুলতে শুরু করেছেন, এবং এই শুরুটা করেছেন কিন্তু একদম জাতিসংঘের সাধারণ সভায় ভাষণের মধ্যে থেকে। তাই কি জেনারেল জামান পিছিয়ে গেলেন?